পর্ব ৩৯। দীর্ঘ সময়ের কান্নার দারুণ দু চোখ ফুলে উঠেছে মুক্তার। রক্তিম চেহারায় ফোন কানে চেপে বসে বিছানায়, হাত পাশেই বসা নিরুপায় হয়ে। বউকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার এই মুহূর্তে নেই। মুক্তার ওচরে কান্না একটা সময় ফুপানোতে পৌঁছালো। তারপরও বারবার কল মিলালো আরিফকে। রাগ, অপমান, কষ্ট সংমিশ্রণে যখন তুঙ্গে, তখনই অপোষ থেকে কল রিসিভ করলো আরিফ। হ্যালো বলার আগেই মুক্তা অজোরে কান্নার শব্দে উত্তেজিত হলো আরিফ। অস্থির নেই জানতে চাইলো কিছু হয়েছে কিনা। আপনজনের গলা শুনতে পেয়ে মুক্তা আরো ফুপাতে লাগলো। অস্থির আরিফ বারবার জানতে চাইলো, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? আমাকে বল, ফাহাদ কিছু বলছে তোকে? মুক্তা অজরে কান্নায় দারুণ কথা আটকে আসলো ফুপাতে ফুপাতে। বলল মুক্তা, ভাই ভাই সারাদিন পর মাত্র বাসায় ফিরেছিল আরিফ। গরমে ঘামান্ত শরীরে বসার ঘরে ফ্যান চালিয়ে সবে সোফায় বসেছিল সে। হাতে তখনও নিজের পাসপোর্টের সাথে আরো বেশ কিছু ডকুমেন্ট চাপা। এর মাঝে মুক্তার ফোন পেয়ে অস্থির উত্তেজিত হলো আরিফ। বোনের কান্নায় হাতের কাগজগুলো সেভাবে এলোমেলো সোফার টেবিলের উপর রেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো অস্থির ভঙ্গিতে। মুক্তার ভাই কান্নায় ফুপানোতে বাসার চাবি পুনরায় মুঠোয় নিতে নিতে উত্তেজিত ভঙ্গিতে মুক্তাকে শুধিয়ে আরিফ বলল, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? ওই বাড়ির মানুষ তোকে কিছু বলছো মুক্তা? তোর শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ হাত তোর গায়ে হাত তুলেছে? না ভাই। তাহলে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। আরিফের ভরসা পেয়ে মুক্তা ফুপাতে ফুপাতে বলল, ভাই ভাই মায়া বিয়ে করে ফেলেছে আমার ভাসুরের সাথে। কথাটা বলে মুক্তা আবারও ফুপাতে লাগলো অজুর কান্নায়। অথচ মুক্তার মুখে মায়ের বিয়ের সংবাদ শুনে আরিফের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। বরং এতক্ষণ মুক্তাকে নিয়ে যে অস্থিরতা আর ভয় আরিফের মাঝে ছিল, সেটা যেন এক মুহূর্তে গায়েব হয়ে গেল। আরিফ মুক্তার কথা শুনে পুনরায় জায়গায় বসে পড়ল। দীর্ঘশ্বাস গোপন করে শান্ত হলো। ছোট করে উত্তর দিয়ে বলল, ও। আরিফের শান্ত কণ্ঠ আর উদাসীন উত্তরে উত্তেজনা বাড়ল মুক্তার মাঝে। এত বড় একটা সংবাদ শোনার পর মুক্তার মতো আরিফের মাঝে এক অস্থির উত্তেজনা দেখা যাওয়ার কথা, অথচ সেই জায়গায় আরিফ নিরত্তর শান্ত। মুক্তা অস্থির ভঙ্গিতে বলল, তুমি ও বলছো ভাই? মায়া এত বড় একটা কাজ করলো আর তুমি শান্ত? তুমি জানো আমার শ্বশুর বাড়িতে এই মুহূর্তে কি জ্বর বয়ে গেছে? কত কিছু শুনতে হয়েছে আমাকে। আমার খালা শাশুড়ি বলে আমার বাবা নাকি মেয়ে নিয়ে ব্যবসা করে, এই জন্য প্রথমে আমি, তারপর মায়াকে দিয়ে লেলিয়ে দিয়েছে আমার বাসুরের পিছনে বড়লোক ছেলেকে পটাতে। আমরা ছোট লোক, ছোট জাতের মানুষ, টাকা পয়সা বেশি নাই, সেজন্য বড়লোক ছেলেকে পটিয়ে বেড়াই। তুমি মনে হয় শুনছো আমার খালা শাশুড়ির মেয়ে শশী আপুর সাথে হৃদয়ের ছোট থেকে বিয়ে ঠিক ছিল। আজ পারিবারিকভাবে ওনাদের বিয়ের ডেট ফিক্সড হওয়ার কথাটা উঠলে হৃদয় মায়ের সঙ্গে ওনার বিয়ের কথাটা সবাইকে জানাই। এরপর থেকেই বাড়িতে ঝামেলা হচ্ছে। আমার বাসুর শশী আপুর গায়ে হাত তুলেছে, এজন্য আমার শ্বশুর বাড়ির সবাই আমার উপর রেখে, তারা কেউ চাইছে না আমি মায়াকে নিয়ে এ বাড়ি আর থাকি। এই প্রথম আমার শাশুড়ি আমাকে মায়ের জন্য কত কথা শুনিয়ে গেল। ওনাদের ভালো ছেলেটাকে মায়া কিভাবে পটিয়ে বিয়ে করে ফেললো সেটা নিয়ে আমাকে কথা শুনিয়ে গেল। ভাই ভাই মায়া কেন এই কাজটা করলো? মায়ের জন্য এখন আমার সংসারটাও ভাঙতে বসেছে। মুক্তার দীর্ঘ কথায় আরিফ নিশ্চুপে শুনলো। আরিফ আগে থেকেই জানতো এমন কিছু হবে। মায়ের জন্য মুক্তার সংখ্যার এফেক্ট হবে সেটাও জানি, কিন্তু সেটা যে হয়ে গেছে সেটা বলে কিছু করার নেই। বরং এই উত্তাপ পরিস্থিতি সামাল দিতে যা করণীয় তাই করতে হবে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে আবারও শান্ত কণ্ঠে মুক্তাকে বোঝাতে চেয়ে বলল, ফাহাদকে বল তোকে আর জুইকে আমার কাছে দিয়ে যেতে। তুই কিছুদিন আমার ফ্ল্যাটে থাক, দেখবি সবকিছু এমনি ঠিক হয়ে গেছে। আরিফের কথায় মুক্তা আতঙ্কিত গলায় বলল, আর মায়া? মায়াকে আনবো না ভাই, ও কই থাকবে? আরিফ আগের ন্যায় শান্ত কণ্ঠে বলল, মায়া ওইখানেই থাক, তুই চলে আয় জুইকে নিয়ে। মায়ের চিন্তায় মুক্তা ফের বলল, না ভাই, আমি মায়াকে এখানে রেখে একা আসতে পারবো না। তুমি জানো না ভাই, আমার শ্বশুর বাড়ির সবাই আমার আর মায়ের উপর ভীষণ রেগে আছে। আর এই পরিস্থিতিতে যদি আমি ওকে সবার মাঝে একা ফেলে চলে যাই, তাহলে মায়াকে কি করবে তো? আরিফ মুক্তার কথা শেষ করার আগেই বলল, কেউ কিচ্ছু করতে পারবে না। মায়া ওর জায়গায় আছে। তোকে যা বলছি তুই তাই কর। তুই জুইকে নিয়ে আমার কাছে চলে আয়, বাকিটা আমি দেখে নিব। মুক্তা জেদ্দি গলায় বলল, কিন্তু ভাই মায়া, ওকে কিভাবে আমার শ্বশুর বাড়িতে রেখে আসবো? তোকে এত সব চিন্তা করতে হবে না, ওইটা তোর না, মায়ের শ্বশুর বাড়ি। মায়াকে প্রটেক্ট করার জন্য ওর হাজবেন্ড আছে। বরং তোর জায়গাটা ওই বাড়িতে শূন্য। তোর দিকে ওই বাড়ির সবাই সহজে আঙ্গুল তুলতে পারবে, কিন্তু রিত খানের বউকে কিছু বলার সাহস কেউ করতে পারবে না। সেজন্যই বলছি, এই পরিস্থিতিতে তুই ফেসে যাবি যদি এরপরে খান বাড়িতে থাকিস। তুই আমার কাছে চলে আয়, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। রিত খান নিজের বউয়ের হেফাজত করতে জানে। আরিফের কথায় মুক্তার কান্না থেমে গেল। থো মেরে বসে রইল হতবাক হয়ে। ভেবে দেখলো আরিফের কথাগুলো আসলেই সত্য। এই উত্তাপ পরিস্থিতিতেও কেউ মায়াকে কিচ্ছু বলতে যাচ্ছে না, আর না কেউ মায়াকে দোষী করছে। সবাই মুক্তাকেই দোষী করছে সবকিছুর জন্য।
মায়ের হয়ে মুক্তাকেই অপমান করছে বারবার। হয়তো হৃদের বয়ে মায়াকে কেউ কিছু বলতে চাচ্ছে না। তাছাড়া মায়ের পক্ষে তো স্বয়ং নিহাল খানও দাঁড়িয়ে মায়াকে খানবাড়ির ইজ্জত বলেও দাবি করেছেন তিনি। এত কিছুর পর অবশ্য কারো সাহস হবে না এই মুহূর্তে মায়াকে কিছু বলতে যাবার। কিন্তু মুক্তার পিছনে কে আছে? ওর শাশুড় শাশুড়ি, আর না ওর স্বামী। ফাহাদ তো ভদ্র ছেলের খেতাব নিয়ে বসে, অবশ্যই বউয়ের জন্য কথা বলার সাহস করতে হবে না। সকল জর্জাপটা তো এখন মুক্তার উপর দিয়ে যাবে। কিন্তু তাই বলে মুক্তা নিজের বোনকে এভাবে সকলের মাঝে একা ছেড়ে দিতে পারবে? অন্যের ভরসায় সবার সামনে সাহস না থাকলে সে সবার অগোচরে মায়ের ক্ষতি করতে চাইবে না? এটাও কি বা গ্যারান্টি আছে? শশীর মা যে পরিমাণ মায়ের উপর রেগে আছে শশীকে হৃদের থাপ্পড় মারা নিয়ে, এর সুদ অবশ্যই তিনি মায়ের উপর তুলবেন। মায়ের উপর রাগ আছে সেটা ভিন্ন কথা, কিন্তু তাই বলে মায়াকে বিপদে ফেলে একা চলে যাবে? কোনো বড় বোনের কাজ নয় এটা। মুক্তা যাবে না মায়াকে একা ফেলে, যত যাই কিছু হোক না কেন। তারপরে মুক্তা মায়াকে ফেলে যাবে না বলে মনস্থির করলো, আর এতে করে মুক্তা নিজেকে বিপদে মুখে ফেললো। মূলত মুক্তা আরিফের কথায় যথার্থ অর্থই বুঝেনি। মায়া যে একা সকালের মাঝে রয়েছে সে চিন্তা হৃদ খানের মাথায়ও আছে। সে নিশ্চয়ই নিজের বউয়ের হেফাজত করবে যে কোনো মূল্যে। অথচ মুক্তা আরিফের কথাটা বুঝলো উল্টা। মায়ের টেনশনে সেও খানবাড়ি থেকে গেলো, বরং আরিফের সঙ্গে রাগারাগি করে বসলো নিজের মনের সন্ধিয়া পোষণ করে। আরিফকে শক্ত গলায় প্রশ্ন করে বলল, তুমি কি মায়ের বিয়েটা আগে থেকে জানতে ভাই? মুক্তার কথায় আরিফ কিছুটা সময় নিশ্চুপ থেকে উত্তর দিল, জানতাম। বসা থেকে চেঁচালাম মুক্তা, কি? তুমি এত বড় একটা কথা জানার পরও আমাদের কাউকে জানাওনি ভাই? এজন্যই মায়ের সাথে নাহিদের বিয়েটা তুমি ভেঙে দিতে চাইছিলে? হুম। কবে থেকে জানো তুমি এসব? 3 মাস হবে। এর মানে তুমি মায়াকে সাহায্য করছো আমার বাসুরের সাথে বিয়ে? মুক্তার কথা শেষ হওয়ার আগে আরিফ ধমক দিয়ে বলল, বাজে কথা বলবি না মুক্তা। আমি এসবের কিছুই জানতাম না। আমি বিয়ের ব্যাপারটা শুনেছি সেটা 3 মাস হয়েছে। আমি কাউকে সাহস করিনি বলার। মুক্তা নিজের রাগ প্রকাশ করে বলল, সাহায্য না করলে তুমি 3 মাস ধরে এত বড় একটা কথা আমাদের মধ্যে লুকিয়ে রেখেছো কেন? অন্তত আমাদের ঘরে জানাতে পারতে এই বিষয়টা। তাহলে আব্বা চাচা তারা হয়তো চেয়ারম্যানের পরিবারকে কথা দিয়ে রাখতো না। তুমি জানো আব্বা কতটা ওয়াদা মানুষ? কথা খেলাপ তিনি পছন্দ করেন না। আমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দেবো সবটা। আমি মায়ের বিয়ে মানি না। মুক্তার কথায় অস্থির উত্তেজনা দেখালো আরিফের মাঝে। আরিফ অধৈর্যের ন্যায় মুক্তাকে বলল, খবরদার মুক্তা, কাউকে কিছু না এখন বলতে যাবি না তুই। আপাতত তোর শ্বশুর বাড়ির পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর আমি এই বাড়িতে কথা বলবো। 2 দিন পর আমি বাড়িতে যাব, তখন আব্বা আর চাচার সাথে নিয়ে কথা বলবো। নিহাল আঙ্কেলের কল এসেছিল আমার কাছে একটু আগে। তিনি আমাদের বাড়িতে যেতে যাচ্ছেন আব্বার সাথে কথা বলতে। আমি ওনার কাছে 1 সপ্তাহ সময় চেয়েছি বাড়িতে সবাইকে বোঝানোর জন্য। তাই আমার বাড়িতে যাওয়ার আগে তুই কাউকে ফোন দিয়ে কিচ্ছু বলবি না প্লিজ। আব্বা হার্টের রোগী, তাছাড়া মাথা গরম মানুষ, দেখা যাবে বাড়িতে তাণ্ডব বয়ে যাবে। তুই আমার কথাটা রাখ মুক্তা। আপাতত কাউকে ফোন দিস না। আমার 2টা দিন সময় দে, আমি ঠান্ডা মাথায় সবাইকে বোঝানোর চেষ্টা করব। ভরসা রাখ। আরিফের কথায় মুক্তা রেগে মেগে কল কাটতে কাটতে বলল, আমি পারবো না, আমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দেবো। কথাটা বলে মুক্তা কল কেটে দিয়ে হাতের ফোনটা ছুঁড়ে মারলো দূরে। রাগে জেদে 2 হাতে মুখ ডেকে আবারও কাঁদতে বসলো। তখন রাগে আরিফকে হুমকি দিয়ে দিয়ে বললেও মুক্তা বাড়িতে কল দিল না, কারণ সে জানে এই মুহূর্তে কল দিলে এতে বিপরীত হয়ে চলে যাবে পরিস্থিতি। মুক্তা যেমন মায়ের এই বিয়ে মানে না, তেমনি ওদের পরিবারের কেউ মানবে না। এই সম্পূর্ণ সময়টা ফাহাদ ছিল নীরব দর্শক। একদিকে বউ, অন্যদিকে তার শ্বশুর বাড়ির মানুষ, অন্যদিকে নিজের পরিবার। ফাহাদ গুড বয় হওয়াতে নিজের মতো নিজের বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে পারছে না, আর না অন্যায়কে অন্যায় বলতে পারছে, শুধু চুপচাপ দেখা ছাড়া। সেজন্য হয়তো আরিফ বারবার মুক্তাকে বোঝাতে চাইছিল ফাহাদ হৃদ খান নয়। সে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের বউয়ের সম্মান বাঁচাবে। অন্যায় না থাকা সত্ত্বেও সবাই খুব সহজেই ফাহাদের বউর দিকে আঙ্গুল তুলতে পারবে, কিন্তু অপরাধী হয়েও কেউ হৃদ খানের বউর দিকে আঙ্গুল তুলতে পারবে না। সেজন্য হৃদ খানের বউ হৃদের কাছে হেফাজত, আর ফাহাদের বউ চলে যাক মায়ের কাছে। অতি সূক্ষ্মভাবে বিষয়টা ভেবে ফাহাদ মন্ত হয়ে বসে রইল মুক্তার পাশে। আসলে ফাহাদ ছোট থেকেই ভদ্র, বাবা মার দেওয়া ভালো ছেলে। সেজন্য কখনো ন্যায় থাকার পরও বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে পারবে না। আমার রুমে আসতে যেমন আজও পারেনি। তো আসলে মানুষ ঠিক বলে, পরিবারের বেয়াদব অভদ্র ছেলেদের বউরা সবসময় সম্মানে থাকে, ভালো থাকে। তাদের দিকে কেউ সহজে আঙ্গুল তুলতে পারে না স্বামীর বয়ে। কিন্তু দিন শেষে অসুখিত ভদ্র ভালো খেতাব পাওয়া পুরুষদের বউরাই থাকে। সকাল গড়িয়ে দুপুর হলো। মায়াকে নিয়ে ঘরবন্দি হয়ে বসে জুই। অতিরিক্ত কান্নার ফলে 2 চোখ ফুলে ফুলে একাকার। জুই মায়ের পাশে অপরাধীর নেই, সান্ত্বনা দেওয়ার মতো ভাষা এই মুহূর্তে জুইয়ের কাছেও নেই। এমন পরিস্থিতিতে পড়বে সেটা আগে থেকে জানতো, কিন্তু তারপরও ভয় আছে জুইয়ের। সকালের ঘটনার পর থেকে মুক্তাকে কোথাও দেখা যায়নি, এমনকি খানবাড়ির কাউকেও দেখা যায়নি ওদের কক্ষের আশেপাশে। তবে জুইয়ের হাতে ফোনটাই কিছুক্ষণ পর পর রাদীপ আসিফের কল আসছে বারবার। মায়ের খোঁজ নিচ্ছে তারা। এর মাঝে 2বার আয়নেরও কল এসেছে জুইয়ের ফোনে। মায়ের পাশাপাশি জুইয়ের খবরও নিচ্ছে সে। এতে জুই ভীষণ খুশি। যাক,
অবশেষে আয়নের সঙ্গে অল্প ফোন আলাপ হয়েছে, এটাই অনেক। জুই আয়নের বিষয়ে ভীষণ অনুতপ্ত। অন্তত আয়ন যদি একবার জুইকে ক্ষমা করে, এতেই অনেক। মায়া কান্না করতে করতে একটা সময় জুইয়ের কোলে মাথা এলিয়ে ঘুমিয়েছে। জুই তখন হাতের ফোনটা পাশে রেখে অনেকটা সময় নিয়ে মায়ের মাথায় হাত বুলাচ্ছিল। হঠাৎ ফোনের ভাইব্রেট শব্দে পাশে তাকিয়ে দেখলো ফোনের স্ক্রিনে আয়নের নাম্বারটা আসছে। আনন্দিত মনে তাড়াহুড়োয় আয়নের কলটি রিসিভ করে কানে দিতেই সালাম দিল জুই। আসসালামু আলাইকুম। আয়ন রয়েছে সালামের উত্তর দিয়ে সরাসরি মায়ের কথা জানতে চেয়ে বলল, মায়া কই? জুই উত্তর দিয়ে বলল, পাশেই, কাঁদতে কাঁদতে মাত্র ঘুমাচ্ছে। আয়ন স্বাভাবিকের ন্যায় পুনরায় জানতে চাইল, আপনাদের কেউ কিছু বলেছে জুই? না। মায়া খেয়েছে কিছু? না। আপনি? না। কেউ খাবার দিয়ে যায়নি আপনাদের? না। আয়ন চুপ করে গেল ইতস্ততায়। কেউ যে ওদের দুপুরের খাবার দিয়ে যাবে না, এমনটা ভাবিনি আয়ন। সবাই না হোক, অন্তত হেনা খান এমন নয় যে বাড়ির অতিথিদের না খেয়ে রাখবে। অথচ আয়নের ধারণাতেই ছিল না খানবাড়ির রান্নাই হয়নি তখনও, আর না কেউ খেয়েছে। সবাই শশীকে নিয়ে ব্যস্ত। অস্থির উত্তেজনায় দুর্বল মানসিকতার জন্য জ্ঞান হারিয়ে বেডে শুয়ে শশী, যার জন্য হেনা খানের কক্ষ থেকে বের হয়ে মায়াদের খোঁজ নিতে পারেননি তিনি। এর মাঝে খানবাড়ি পারিবারিক ডক্টর এসে শশীকে চেক আপ করে গেছে একবার। শশীকে রেস্ট নিতে বলে তিনিও বেরিয়ে গেছে। এই বলে যেন শশীকে মানসিক চাপ থেকে দূরে রাখেন সবাই। শশীকে ঘুম দেখে আশ্বস্ত হয়ে সবাই এসে বসলো বাড়ির ড্রয়িং রুমে। সূর্য চালিয়ে হেনা খান ছুটলো বাড়ির সদস্যদের জন্য দুপুরের খাবারের আয়োজন করতে। সময় তখন 12টা পার হয়ে 1টার ঘরে। অসময়ে ফোন আসলো আয়ন জুয়ের ফোনে। আয়ন জুই দুজনেই জানে না নিচে কি হচ্ছে। আয়ন খানিকটা সময় চুপ থেকে জুইকে ডাকলো ঠান্ডা স্বরে, জুই। আয়নের শান্ত কণ্ঠ জুইকে অশান্ত করলো। বুকের ভেতর এক মুহূর্তের জন্য তোলপাড় হলো। আয়নের ভেজা লহাময় স্বর। জুই টিপ টিপ বুক ছোট্ট করে উত্তর দিল মিহিস্বরে, আমি কিছু চাইলে আপনি সেটা আমাকে দিবেন? আয়ন কিছু চাইবে আর জুই তা দিবে না, সেটা কখনো হবার নয়। জুইয়ের সাধ্যের ভেতর থাকলে অবশ্যই দিবে সে। আয়নের কথায় যথার্থ অর্থ না বুঝেই জুই তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলল, অবশ্যই দেব। কি চাই আপনার বলুন। জুইয়ের তাড়াহুড়োর বাচ্চামিতে আয়ন স্নিগ্ধতা হাসলো। আয়ন চাইতে দেরি আর অথচ জুইয়ের রাজি হতে দেরি হলো না। কিন্তু আয়ন জানে যখন আয়ন সত্যি সত্যি জুইয়ের সাথে কিছু চাইবে, তখন জুই সবার আগে আয়নকে ফিরিয়ে দেবে। আয়নের হাসির শব্দ জুইয়ের কানে বাজলো। মুহূর্তে ভালো লাগা ছেয়ে গেল মনের ভিতর। আজ কতদিন পর সে আয়নের মন মাতানো স্নিগ্ধ হাসির শব্দটা পেল জুই। এই হাসি যেন জুইয়ের চিরচেনা অতি পরিচিত। বেখেয়ালি জুইয়ের ধ্যান ভাঙে আয়নের আবার পড়ল। এখন রাজি হচ্ছে, পরে আবার পাল্টে নেবেন না তো জুই? আমি কিন্তু আপনার থেকে দরকারি কিছু চাই। জুই স্বতঃস্ফূর্ততাই বলে উঠল, অবশ্যই দিব। পোল্ট্রি নেওয়া আমার স্বভাবে নেই। আয়ন জুইকে খোঁচা মেরে বলল, আপনার স্বভাব সম্পর্কে আমি অবগত জুই। আপনি পোল্ট্রি না, শুধু অস্বীকার করেন, সত্যকে মিথ্যা বানান, ব্যাস এতটুকুই। আয়নের কথায় জুই চুপ করে গেল মন খারাপে। জুই বুঝতে পারছে আয়ন পূর্বের কথা রেশ ধরেই এখন জুইকে খোঁচা মারছে। অপরাধী জুই তাও সয়ে নিল। সে অপরাধী। আয়নের সাথে সম্পর্কটা সে অস্বীকার করেছিল, এজন্য এখন এতটুকু খোঁজা তো জুই সহ্য করতেই পারে, তাই না? আয়ন জুইয়ের মন খারাপের চুক্তিটা বুঝে সিরিয়াস গলায় বলল, আমার সাথে কাল দেখা করবেন জুই? জুই মন খারাপে আয়নের কথা শুধিয়ে বলল, আচ্ছা, কিন্তু কাল কেন? আপনি চাইলে এখনই দেখা করতে পারেন। আমি তো আপনার নানু বাড়িতেই আছি। তা আছেন হয়তো, কিন্তু আমি খানবাড়ির ফিরতে ফিরতে আপনি হয়তো থাকবেন না জুই। একটু পর আসিফ আসবে আপনাকে নিয়ে যেতে। তাই কাল আমি মুরাদপুর আসবো আপনাদের সাথে দেখা করতে। আয়নের কথায় জুই খানিকটা অধৈর্যের শুধিয়ে বলল, আমি একা যাব? মায়া যাবেন আমার সাথে? ও কোথায় থাকবে? এখানে? হৃদের বউ, হৃদ জানে সে কোথায় রাখবে। আপনারা তো চিন্তা না করলেও চলবে। আপনার তো জামাই নেই, সেজন্য আমি আপনার হয়ে তদাকরি করছি। আপনার যখন একটা ব্যক্তিগত মানুষ চলে আসবে, তখন আমিও না হয় দূরে চলে গেলাম। আয়নের কথায় জুই বেশ কষ্ট পেল। মুখ ফুটে বলতে পারল না, আপনি তো আমার ব্যক্তিগত মানুষ ডাক্তার সাহেব। আমার ভুল হয়েছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। জুইয়ের নিস্তব্ধতায় আয়ন ফের বলল, কাল আসলে দেখা করবেন তো জুই? তাহলে আশা করা যায় আপনি আমাকে ফিরাবেন না। জুই মন খারাপ করে বলল, কি চাই এক্ষুনি বলে দেন। সাথে থাকলে অবশ্যই দেব, সাথে না থাকলে দরকার হলে জোগাড় করে দেব, তারপরও আপনাকে ফেরাবো না। আসলেই দেবেন? সত্যি তো? তাহলে চাইবো, বলুন কি চান। সত্যি তো? বললাম তো দিব। আয়ন বেশ সিরিয়াস গলায় বলল, ঠিক আছে। আপনাদের একটা শ্যামা সুন্দরী ফ্রেন্ড আছে না, লম্বা করে, কি জানি নাম, না দিয়ে নাকি কি একটা আছে না? ওর নাম্বারটা আমাকে দিবেন প্লিজ। আসলে মেয়েটার প্রেমে পড়েছি আমি, তাই আমার আপনার ফ্রেন্ডের নাম্বারটা লাগবে জুই।
আয়নের কথায় যে শুদ্ধতা মৃত চেঁচারাই বলল, কি? আপনি আর নাদিয়া? অসম্ভব। কেন অসম্ভব জুই? সত্যি আমার আপনার ফ্রেন্ড নাদিয়াকে ভালো লাগে। আমরা দুজনে একই রঙের মানুষ, সেজন্য আপনাকে নাদিয়া অস্বীকার করবে না আমাকে। আপনার মতো সুন্দরী প্রেমিকা বানাতে গেলে তো দুদিন পর পর আমাকে অস্বীকার করবে কালো বলে। এজন্য নিজের সেফটি হিসেবে ভাবলাম নিজের গায়ের রঙের সাথে মিল রেখে কাউকে পছন্দ করি। জুই, কাল যখন আপনি আসবেন তখন অবশ্যই নাদিয়াকে সঙ্গে করে নিয়ে আসবেন। দুজনের অফিসিয়াল মিট আপ হয়ে যাবে। কি বলুন, করবেন না আমার জন্য এতটুকু? রাগে দুঃখে মেজাজ দেখিয়ে জুই ঠাস করে কল কেটে দিল। আয়নের কথায় জুই ভীষণ কান্না পাচ্ছে। আয়ন জুইয়ের কাছে নাদিয়ার নাম্বার চাইবে সেটা স্বপ্নেও ভাবেনি জুই। ওর মন ভাঙা কষ্ট যখন চোখে নোনা জল হয়ে গাল গড়িয়ে পড়ছিল, ঠিক তখনই দুর্বল শরীরে কক্ষে প্রবেশ করলো জুই। ফোলা ফোলা চোখ আর খোলা চুলে দরজা ঠেলে সোজা এসে বসলো মায়ের পায়ের কাছে ফ্লোরে। দুহাতে মায়ের পা দুটো চেপে পরে বসে পড়লো কপাল ঠেকিয়ে, শরীর চাপিয়ে ঘুম গেল কান্নায়। মায়া তখন জুইয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে। শশীর হঠাৎ আগমনে জুই নিজের কষ্ট বলে ভয়ে আতঙ্কে উঠল ঘুমন্ত মায়াকে দু হাতে জাপটে জড়িয়ে। মায়া গাঢ় ঘুমে হঠাৎ ছুটে গেল কারো কান্নার ফোপানোতে। ঘুমন্ত মায়া দর করিয়ে উঠে বসতে চাইলে টান পড়ল পায়ে। আতঙ্কিত ভঙ্গিতে পায়ের কাছটা তাকাতেই দেখলো শশী দুহাতে মায়ের দুপা চেপে বিছানায় কপাল টিকিয়ে ফুপাচ্ছে কান্নায়। তাড়াহুড়োয় মায়া শশীর হাতে হাত রেখে নিজের পা ছাড়াতে চেয়ে বলল, আপু কি করছেন? উঠে বসুন। আমার পায়ে চলবে।